আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ভূমিরূপের শেষ যে ভাগটা সমভূমি পড়ব আজকে। সমভূমি সমভূমি আমরা এর আগে দুইটা দেখছি, একটা হচ্ছে পর্বত আর একটা হচ্ছে মালভূমি। আজকে যেটা দেখবো হচ্ছে সেটা সমভূমি। সমভূমি কাকে বলে? সমভূমি হচ্ছে সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি প্রায় সমতল যে ভূমিরূপ, একটু এবড়ো হতে পারে বা একটু উঁচু হতে পারে, একটু ঢালু হতে পারে, এমন সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি উচ্চতা বিশিষ্ট যে ভূমি দেখা যায় সেটাকে বলা হয় সমভূমি। পৃথিবীতে প্রায় 36 ভাগ ভূমি হচ্ছে সমভূমি বা তার অধিক। পৃথিবীতে প্রায় 36 ভাগ বা তার অধিক ভূমি হচ্ছে সমভূমি। আমরা ভূমিরূপের পার্বত্য ভূমি এবং মালভূমিকে দেখছি এবং সেখানেও বিভিন্ন ভূমিরূপ বিভিন্ন অবস্থায় দেখছি এবং কিভাবে সৃষ্টি হয়, কিভাবে গঠিত হয়, এবং এর শ্রেণীবিভাগ কেমন সেগুলো আমরা দেখছি। আমরা এখন দেখব সমভূমির শ্রেণীবিভাগ। তাহলে বলে আমরা সমভূমি সাধারণত তিনটা প্রক্রিয়ায় সৃষ্টি হয়। একটা ক্ষয় ক্রিয়ার ফলে সৃষ্ট সমভূমি, একটা সঞ্চয় ক্রিয়ার ফলে সৃষ্ট সমভূমি, আর একটা হচ্ছে উপকূলীয় সমভূমি। কোনো কোনো বইতে আছে পার্বত্য সমভূমি, ভূ আন্দোলন জনিত সমভূমি। তাহলে সমভূমি প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ক্ষয়জাত সমভূমি। শ্রেণীবিভাগের প্রথম হচ্ছে ক্ষয়জাত সমভূমি, আর দ্বিতীয়ত আসছে সঞ্চয়জাত সমভূমি, আর তৃতীয় আসছে ভূ আলোড়ন জনিত সমভূমি। আমরা এই তিন প্রকারের সমভূমি সাধারণত পৃথিবীতে দেখতে পাই। তাহলে কি প্রথমে ক্ষয়জাত সমভূমি, সঞ্চয়জাত সমভূমি, ভূ আলোড়নজনিত সমভূমি। তো আমরা তিনটার পর্যায়ক্রমিক আলোচনা করব। প্রথমে আসছে ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমি আমরা বিভিন্ন রকম ভাবে দেখে থাকি। যেমন প্রথমে আসে নদী বিধৌত সমভূমি, এক নম্বরে আসছে নদী বিধৌত সমভূমি। নদী বিধৌত সমভূমি কোনগুলো? যে সমভূমিগুলো উচ্চভূমি ছিল, কোন সময় পার্বত্য বা পাহাড়ি বা মালভূমি অঞ্চল ছিল, সেটা নদীর স্রোত দ্বারা তার নরম শিলাগুলো পর্যায়ক্রমে ক্ষয়প্রাপ্ত হয়ে 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 যদি সমতল ভূমিতে পরিণত হয় বা সমতল ভূমি সমভূমির বৈশিষ্ট্য ধারণ করে, তবে তাকে আমরা বলবো হচ্ছে নদী বিধৌত সমভূমি। যেমন এই নদী বিধৌত সমভূমি বিভিন্ন অঞ্চলে দেখা যায়, পার্বত্য অঞ্চলে দেখা যায়, বিভিন্ন অঞ্চলে এই নদী বিধৌত সমভূমি দেখা যায়। তারপরে আসে হিমবাহ সমভূমি। হিমবাহ সমভূমি হচ্ছে হিমবাহগুলো যখন উচ্চ ভূমি থেকে নিচের দিকে নামতে থাকে তখন আস্তে আস্তে এই ভূমিগুলোকে ক্ষয় করতে থাকে। ক্ষয় করতে করতে এক সময় এগুলো হচ্ছে সমতল ভূমিতে পরিণত হয়ে যায়। এটাকে হিমবাহী সমভূমি বা হিমবাহ সমভূমি বলা হয়। অর্থাৎ হিমবাহের দ্বারা ক্ষয় ক্রিয়ার ফলে যে সমভূমি
সৃষ্টি হয়, যে আমরা এই সমভূমিটা দেখতে পাই সাধারণত অস্ট্রেলিয়ার আমরা এটা কানাডার উত্তরাংশে এরকম সমভূমি দেখা যায়, নদী হিমবাহ সমভূমি, এবং ইউরোপের উত্তরাংশে এরকম সমভূমি দেখা যায়। তারপরে আসছে হিমবাহ সমভূমির পরে যেটা আসছে যেমন মরুময় সমভূমি। মরুময় সমভূমি হচ্ছে মরু অঞ্চলে সাধারণত এই ধুলি বালি বা কাকর এগুলোর বাহনের একমাত্র পথ হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের ফলে মরু অঞ্চলে যদি কোথাও উঁচু অংশ আস্তে আস্তে বিভিন্ন রকম, তার আগে যেটা হবে সেটাকে বিভিন্ন রকম ওয়েদারিং বা আবহাওয়া বিজ্ঞানের মাধ্যমে যদি ভূমিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে বায়ু দ্বারা তাড়িত হয়ে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমি সৃষ্টি হয়, তাকে বলবো আমরা মরুময় সমভূমি, অর্থাৎ মরু অঞ্চলে গঠিত সমভূমি। যেমন আলজেরিয়া, লিবিয়া, এই সমস্ত অঞ্চলে এই মরুময় সমভূমিগুলো দেখা যায়। এরপরে আসছে যে সমভূমিটা, সেটা হচ্ছে মরুময় সমভূমি, হিমবাহ সমভূমি, তারপর আসে তরঙ্গ কর্তৃত সমভূমি। অর্থাৎ তরঙ্গের দ্বারা ক্ষয়ক্রিয়ার ফলে যে সমভূমির সৃষ্টি হয় তাকে আমরা বলবো হচ্ছে তরঙ্গ কর্তৃত সমভূমি। সাধারণত এই সমভূমিগুলো উপকূলীয় অঞ্চলে দেখা যায়। আমাদের উত্তর পশ্চিম ইউরোপের উত্তর পশ্চিম অংশে এরকম তরঙ্গ কর্তৃত সমভূমি দেখা যায়। তরঙ্গের দ্বারা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়। সাগর ও মহাসাগরের তরঙ্গ যখন উপকূলীয় অঞ্চলে আসে উঁচু অঞ্চলে উঠে যায়, আবার নিচে নেমে যায়, এরকমভাবে তরঙ্গ দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যে সমভূমির সৃষ্টি হয়, তবে তাকে আমরা বলবো আছে তরঙ্গ কর্তৃত সমভূমি। এছাড়া আরো সমভূমি আছে, যেমন হচ্ছে ক্ষয়ক্রিয়ার ফলে যেমন হচ্ছে পেনিপ্লেন, পেনিপ্লেন সমভূমি, পেনিপ্লেন সমভূমিটা কেমন? এটা সাধারণত উচ্চ ভূমিগুলো এরকম ভাবে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হতে হতে এরকম সমভূমিতে পরিণত হয়, দুই পাশে সমভূমিতে পরিণত হয়, সমভূমিতে পরিণত হতে হতে এরকম ভাবে সমভূমিতে পরিণত হয়, এটাকে পেনিপ্লেন বলা হয়। এটা সাধারণত পার্বত্য অঞ্চলে যদি নরম শিলা এবং কঠিন শিলা থাকে, নরম শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়, পেনিপ্লেন সৃষ্টি হয়। এই পেনিপ্লেনের ভিতরে কিছু কিছু ভূমিরূপ থাকে যেগুলো অত্যন্ত কঠিন এবং শক্তিশালী, সেগুলো খুব সুসল খাড়া হয়ে এরকম থাকে, এগুলো সাধারণত বলা হয় হচ্ছে ইনসেলভার্স বলা হয়। এই হচ্ছে আমাদের। তারপরে যেটা আছে কাস্ট সমভূমি, আপনাদের কাস্ট সমভূমি। কাস্ট সমভূমিটা হচ্ছে কাস্ট সমভূমি, কাস্ট সমভূমি হচ্ছে যদি উঁচু অঞ্চলে কোথাও এমন হয় যে শিলার মাঝে মাঝে চূর্ণের মিশ্রণ দেখা যায়, তাহলে চূর্ণগুলো আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমি সৃষ্টি হয়, এটাকে কাস্ট সমভূমি বলা হয়। তো এইরকম বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষয়জাত সমভূমি। তাহলে পরে ক্ষয়জাত সমভূমি হচ্ছে কয়টা আমরা দেখলাম? 6টা 7টা ক্ষয়জাত সমভূমি দেখলাম। আচ্ছা, এবার আসছে সঞ্চয়জাত সমভূমি। সঞ্চয়জাত সমভূমি প্রথমে যেটা আসছে সঞ্চয়জাত বা সঞ্চয় ক্রিয়ার ফলে, এখন ক্ষয় ক্রিয়ার ফলে যে সমস্ত জিনিসগুলো তৈরি হলো, এটা ক্ষয় ক্রিয়া সঞ্চয় ক্রিয়ার ফলে যে সমভূমি সৃষ্টি হবে, এগুলো সঞ্চিত হয় যে সমভূমি সৃষ্টি হবে, সেটাকে আমরা বলছি সঞ্চয়জাত সমভূমি। প্রথমেই আসছে যেটা, সেটা হচ্ছে প্লাবন সমভূমি। সঞ্চয় ক্রিয়ার ফলে সৃষ্ট সমভূমি প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি কোনটা? প্লাবন সমভূমি হচ্ছে যে সমভূমিটা সাধারণত নদী দ্বারা বা নদীর পানি দ্বারা প্লাবিত হয়ে পলিগুলো জমা হয়ে সমভূমি সৃষ্টি করে, তাকে প্লাবন সমভূমি বলা হয়।
যেমন যেমন একটা অঞ্চল আছে যেখানে এরকম একটা অবস্থা আছে, এখানে নদী প্রবাহিত হচ্ছে, এখানে আস্তে আস্তে পানিগুলো জমা হয়ে এখানে যদি পলিগুলো জমা হয়ে সমভূমি সৃষ্টি করে তবে তাকে আমরা বলবো হচ্ছে প্লাবন সমভূমি। এটাকে আমরা বলবো প্লাবন সমভূমি। অর্থাৎ নদী প্লাবিত হয়ে পলিগুলো আস্তে আস্তে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে আমরা বলবো হচ্ছে প্লাবন সমভূমি। এখন এই প্লাবন সমভূমি বা পলল দ্বারা সৃষ্ট সমভূমির ভিতরে আরো কয়েকটা সমভূমি দেখলাম। পর্বত পাদদেশীয় সমভূমি, এটা আগে বলা হচ্ছিল পর্বত পাদদেশীয় সমভূমি। এটা সাধারণত পাহাড় বা পর্বতের পাদদেশে এরকম ভাবে যদি সমভূমি সৃষ্টি হয় তবে তাকে আমরা বলবো হচ্ছে পর্বত পাদদেশীয় সমভূমি বলবো। এটা পর্বতের উপর থেকে ক্ষয়ক্ষতি করে যে পাথর নুড়ি কাঠগুলো আছে সেগুলো নিচে জমা হয়ে এই পর্বত সমভূমি সৃষ্টি হয়। এখানে কিছু কিছু সমভূমি সৃষ্টি হয় যেমন পলল পাখা, পলল কোণ, বাজারডা ইত্যাদি ইত্যাদি। তারপরে আমরা বলতে পারবো পলল পাখা, পলল কোণ ও বাজারডা এই তিনটা আমরা একসঙ্গে বলতে পারি। পলল পাখা অর্থাৎ উপর থেকে আসার ফলে যদি ভূমিরূপটা এরকম পাখা, হাত পাখার আকৃতি ধারণ করে তবে তাকে আমরা বলবো পলল পাখা। আর যদি এটা যদি কোণাকৃতি আকার ধারণ করে তবে তাকে বলবো পলল কোণ। সাধারণত শুষ্ক অঞ্চলে পলল কোণের সৃষ্টি, আর যেখানে শুষ্ক অঞ্চল না, যেখানে মাটি পানি শোষণ কম করে সেখানে এই পলল পাখার সৃষ্টি হয়। আর এই পলল পাখা পলল কোণগুলো যখন পর্যায়ক্রমে একটার পর একটা সৃষ্টি হয়ে মাঝে জমা হয়ে বৃহৎ আকারে সমভূমি সৃষ্টি করে তখন তাকে বলা হয় বাজারডা। ঠিক আছে? তারপরে আসছে বদ্বীপ। ক্লাস আছে और एक्शन करेंगे। ऐसा दिया তাহলে বদ্বীপ হচ্ছে নদী বিধৌত পলিমাটি দ্বারা নদীর মোহনায়, সাগরের মোহনায় অথবা হ্রদের মোহনায় ত্রিকোণাকৃতি ডেল্টা অপেক্ষিত যে ভূমিরূপের সৃষ্টি করে, অর্থাৎ মাত্রাহীন বয়ের মতো যে ভূমিরূপের সৃষ্টি করে এটাকে বলা হচ্ছে বদ্বীপ। বদ্বীপ সাধারণত সাগর, মহাসাগর বা হ্রদের মোহনায় বদ্বীপের সৃষ্টি হয়ে থাকে। এমন ভাবে ত্রিকোণাকৃতি যে সমভূমি সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে বদ্বীপ। তো এই বদ্বীপ সৃষ্টির ক্ষেত্রে নদীতে প্রচুর পরিমাণে পলি থাকতে হবে এবং নদীর স্রোত কম হতে হবে এবং জোয়ার ভাটার প্রভাব সেই অঞ্চলে কম হতে হবে, তাহলে সেখানে বদ্বীপের সৃষ্টি হয়। এছাড়া যেমন আরো সমভূমি আছে, যেমন লোয়েস সমভূমি। লোয়েস সমভূমি এটা সাধারণত মরু অঞ্চল থেকে বালির যে সূক্ষ্ম কণাগুলো অনেক দূর পর্যন্ত উড়ে গিয়ে নিম্ন অঞ্চলে জমা হয় এই সমভূমি সৃষ্টি করে। যেমন
এমন বালুর সূক্ষ্ম কণাগুলো উড়ে গিয়ে আর যে সমভূমি সৃষ্টি করছে সেটাকে বলা হচ্ছে লোয়ের সমভূমি। এমন সমভূমি ফ্রান্সেও কিছু দেখা যায়, ইউরোপে কিছু কিছু বিভিন্ন অঞ্চলে দেখা যায়। তারপরে আসছে হচ্ছে হিমবাহ সমভূমি। হিমবাহ সমভূমি, হিমবাহ সমভূমিটা হচ্ছে এটা হিমবাহ যখন পাহাড়ের গা দিয়ে নামে তখন পাহাড়কে কাটতে থাকে, কাটতে কাটতে এর যে অবক্ষয়গুলো আছে সেগুলো নিচু অঞ্চলে জমা করে সমভূমি সৃষ্টি করে। এটাকে বলা হয় হিমবাহিক বা হিমবাহিক সমভূমি বলা হয়। যেমন গ্রিনল্যান্ডের বাংলাদেশে উত্তর পশ্চিম ইউরোপের উপকূলীয় অঞ্চলে এরকম হিমবাহিক সমভূমি দেখা যায়। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমি, উপকূলীয় সমভূমি সাধারণত উপকূল অঞ্চলে এই সমস্ত নদী বিধৌত পলিগুলো জমা হয়ে আস্তে আস্তে সমভূমি সৃষ্টি করে। যেমন আমাদের উপকূলীয় অঞ্চলে কিছু সমভূমি দেখা যায়, যেমন দুবলার চর, যেমন পাতলা চর, যেমন মহেশখালী ইত্যাদি ইত্যাদি উপকূলীয় সমভূমিগুলো এমন দেখা যায়। এছাড়া কিছু সমভূমি আছে, যেমন একটা হচ্ছে লাভা সমভূমি। লাভা সমভূমি অর্থাৎ লাভা সমভূমি, লাভা আস্তে আস্তে জমা হয়ে এগুলো মৃত্তিকায় পরিণত হয়ে যে সমভূমি সৃষ্টি করে, যেমন দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা, হ্যাঁ, এমন ভাবে লাভা দ্বারা সৃষ্ট সমভূমি। তাহলে পরে আমরা এগুলো সমভূমি শেষ। ধন্যবাদ। আজকে পর্যন্তই। আমাদের এছাড়াও আরেকটা সমভূমি আছে, সেটা হচ্ছে ভূ আলোড়ন